সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলনটি শুরু হয়েছিল, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই আন্দোলনটি শেষ হয়ে গিয়েছিল। আন্দোলনের তোপে পড়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আর সেই আন্দোলনের পেছনে অনেক অজানা কাহিনী রয়েছে, অনেক গল্প রয়েছে। মা তার সন্তানকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, এরকম অসংখ্য গল্প রয়েছে পেছনে। আর সেই রকম একজন জুলাই যোদ্ধা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, যিনি জীবনের মায়া ত্যাগ করে তিনি শিক্ষারত অবস্থায় ভবিষ্যতের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পায়ে ঠেলে তিনি সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তেমনি একজন জুলাই যোদ্ধা আমাদের সাথে অংশ নিয়েছেন। আমরা আজকে তার কাছ থেকে তার আন্দোলনের আদ্যপাত্য শুনব। সাইমন আজাদ সিয়াম, আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আপনি যখন আন্দোলনে যান তখন আপনার অনুভূতিটা কীরকম ছিল? মানে আপনি কোন অনুভূতি নিয়ে, কি চিন্তা করে, মানে কি পাওয়ার আশায় আপনি আন্দোলনে অংশ নিয়েছিলেন? তো আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম। তো আসলে আন্দোলনটা, মেইন যে আন্দোলনটা আমরা দেখেছি শুরু হয়েছিল জুলাইয়ের প্রথম থেকে, ওটা কিন্তু কোটা আন্দোলন বেসিসে ছিল, যে কোটা সংস্কারের দাবিতে স্টুডেন্টরা প্রথমে আন্দোলন শুরু করে। পরবর্তীতে যে দেখি যে ১৬ জুলাই আবু সাইদ ভাইকে পাবলিকের সামনে শটগান দিয়ে বুকে একদম খুব কাছাকাছি ডিস্টেন্সে কিন্তু মারলো। এই জিনিসটা যখন ভাইরাল হয় তখন আসলে প্রশ্নটা এসে দাঁড়ায় কোটা না, তখন এসে আমাদের নিরাপত্তার জিনিসটা, আমাদের স্টুডেন্টদের যে নিরাপত্তা, ওটা এসে বসতে কিন্তু তখন মুগ্ধ ভাই শহীদ হইলেন। এরপরে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলে যে ১৬ জুলাই যদি আমাদের আবু সাইদ ভাই শহীদ না হইতেন, মুগ্ধ ভাই যদি শহীদ না হইতেন, তাহলে আমার মনে হয় দুইটা ইন্সপিরেশন কাজ করছে দেখে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা রাজপথে নামতে পারছে। কারণ তাদের তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির একটা জিনিস মেইন যে আমাদের হলো স্টুডেন্টের কোটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ আমরা কেউই হয়তো বিসিএস পরীক্ষা দিব না, আমাদের প্রায় সরকারি চাকরির চিন্তা করে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। জি ভাইয়া। তো কোটা নিয়ে যেহেতু আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা ছিল যেভাবে নৃশংসভাবে ছাত্রদের খুন করছিল, ওটা প্রতিবাদ করা। আমাদের মতো নর্মাল স্টুডেন্ট যারা ছিল সবারই মুখে একটা কথা ছিল যে হত্যার বিচার চাই, হত্যার প্রতিবাদ করতেছিলাম আমরা। সেই ১৮ জুলাই যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম সশস্ত্র বাহিনী পুলিশের সাথে ধাওয়া হয়, ওই ঘটনার শোনার পর দুপুর ১২টার পর থেকে হলো আমরা রওনা দিই আর কি। তো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে প্রথম ১২টা থেকে আমরা রওনা দিই। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখি কি আমাদের সাথে শুধু আমরা একা না, আমাদের সাথে আমাদের প্রতিবেশী ইউনিভার্সিটিগুলো আছে, আর ৪-৫টা ইউনিভার্সিটি আছে। এআইইউবি ইউনিভার্সিটি আছে, আইইউবি ইউনিভার্সিটি আছে, তারপর ইউআইইউ ইউনিভার্সিটি আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। যেহেতু ইস্ট ওয়েস্ট খুব কাছে ছিল, আমাদের ফ্রেন্ডসরা ইস্ট ওয়েস্ট থেকেই যে খবর জানিয়েছিল যে ব্র্যাক ইউনিভার্সিটির যে অবস্থা যে চলতেছিল ওটার আপডেট দিচ্ছিল। তো ওইটার বেসিসে আমরা তৎক্ষণাৎ একটা ডিসিশন নিয়ে যে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যাবো, আমরা আমাদের ভাইদের পাশে থাকবো যে কোনো অবস্থা থেকে। কারণ আমরা দেখতেছিলাম যে যখন আমাদের প্রশ্নটা এসে পড়ে আমাদের নিরাপত্তা, স্বাধীন দেশে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা শান্তিতে একটা আন্দোলন করতে পারতেছি না। নর্মাল একটা স্টুডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা যেটা দেখছি যে পুলিশরা খালি আইডি কার্ড চেক করতেছিল, আইডি কার্ড পাওয়া যাচ্ছে, তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি আমি যেদিন গুলি খাই সেটা হলো পরের দিন, যেটা হলো ১৯ জুলাই শুক্রবার। ওই দিনও আমাদের নর্থ সাউথের সামনে প্রিজন ভ্যানে যতগুলো স্টুডেন্ট ছিল সব আমাদের নর্থ সাউথের স্টুডেন্ট ছিল, জাস্ট দাঁড়ায় ছিল নর্থ সাউথের সামনে, তাদেরকে তুলে নিয়ে এসে পড়ছে। তো ১৯ জুলাই যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠি, প্রিপেয়ার নিচ্ছিলাম যে গোসল করে জুমা নামাজে যাব। জুমা নামাজ করলাম, গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হইল। গায়েবানা জানাজার নামাজ থেকে আমরা সবাই ডিসিশন নিলাম যে বসুন্ধরা গেট জায়গাটা আমরা স্টুডেন্ট দিয়ে ঘেরাও করব। তো এখানে আজকে যেহেতু তখন হলো ১৪৪ ধারা হয়তো জারি ছিল,
তো আমরা প্ল্যান করলাম যে আমরা বসুন্ধরা গেটে সবাই থাকবো। ওখানে যে দেখি প্রায় হাজার হাজার স্টুডেন্ট, শুধু আমাদের ইউনিভার্সিটি না, যতগুলো ইউনিভার্সিটি আছে, যতগুলো স্কুল কলেজ আছে, সব স্কুল কলেজের আপু ভাইয়ারা, কলেজের ভাইয়ারা, আমাদের ভার্সিটির ছোট ছোট জুনিয়ররা, তারাও আসছে এবং তাদের সাথে গার্জিয়ানরাও আসছে। সেটা ছিল সবচেয়ে বেশি সাপোর্টিভ, যে গার্জিয়ানরা অনেক বেশি সাপোর্ট দিচ্ছিল, কারণ আমাদের এখানে তখন রিসোর্সেস বলতে কিছু ছিল না, যেমন নর্মাল খাবার পানি বলেন আর খাবার স্ন্যাক্স বিস্কুট কেক, তারা গার্জিয়ানরা বাসা থেকে যা পারতেছিল তারাই আনতেছিল এবং আমাদের স্টুডেন্টের মুখে তারা তুলে তুলে খাওয়াই দিচ্ছিল। তো দুপুর 3টার সময় আমি আমার যে দেখি কি ওখানে আমার বোনও আছে, আমার আপন বোন। জি, আমার আপন বোন আমাদের তখন আমি জানি না আসলে, আমার সবাই না বললে বের হয়েছিল, যে যার মতো করে আন্দোলনে বেরিয়ে গেছে। জি জি। তো আমি জানতাম না যে ও আন্দোলনে যাচ্ছিল, ও জানতাম না যে আমি এখানে আন্দোলনে আসতাম। তো দিন শেষে দেখা হয়ে গেছিল রাস্তায়। তো হঠাৎ করে 4টার সময় ঠিক 1 ঘন্টা পরে দেখি একটা হেলিকপ্টার, কালো রঙের হেলিকপ্টার আমাদের বসুন্ধরার উপর দিয়ে উড়ে চলে গেল। তো আমরা মজা করতেছি, মনে হয়তো দেখতে আসছে দূর থেকে, এমনি স্টুডেন্টরা যা বলে আর কি। হঠাৎ করে দেখি কি ওই কালো হেলিকপ্টারটা যেদিক থেকে ঘুরে আসছিল ওইখান থেকে খুব লো অল্টিটিউড নিয়ে বাঁকা করে যাচ্ছিল আর টিয়ার শেল ফায়ার করতে করতে যাচ্ছিল। তো খুব খারাপ সময়ে একটা টিয়ার শেল আমাদের খুব কাছাকাছি এসে পড়ে। তো আমার বোনের হলো আবার ফুসফুসের সমস্যা আছে, ছাপানি শ্বাসকষ্ট আছে, যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য খুবই মারাত্মক। তো ওই মুহূর্তে আমার বোন শ্বাস নিতে পারছিল না, হাতের কাছে ইনহেলার ছিল না। তো আমার আর তখন মাথা খালি একটা কাজ করতেছিল যে এই ম্যাসাকার বা ম্যাচ হচ্ছে, এই ম্যাচটা থেকে আমার বোনকে বাইরে নিয়ে বাসায় কোনো রকম পাঠিয়ে দিই, তারপর আমি আমার আন্দোলন শুরু করব। কারণ তখন এসে পড়ছিল হলো যে সেফটির ব্যাপারটা। তো আমি আমার বোনকে বসুন্ধরার রাস্তা দিয়ে আমার আরও যারা ফ্রেন্ড ছিল তাদেরকে বললাম যে তোমরা মেয়েরা আমার বোনকে নিয়ে চলে যাও, ঠান্ডা হলে পরে আমরা ব্যাক করবো আস্তে আস্তে। তো 4:20 থেকে 5টার ভিতরে হলো আমরা কোনো রকম নিজেদেরকে পেস্ট মুখে এখানে পেস্ট লাগাই আগুন চোখের সামনে দিয়ে টিয়ার শেল পুরাইলাম। তখন আমাদের আন্দোলনের টাইম ছিল সন্ধ্যা 6টা পর্যন্ত, কার্যকর সময় ছিল সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা যেহেতু আমাদের তখন ছন্নপন্ন হয়ে গেছিলাম, আমাদের অনেকগুলো ফ্রেন্ড সার্কেল নর্দা বাস স্ট্যান্ডের দিকে চলে গেছিলো, অনেক ফ্রেন্ড সার্কেল মাঝখানে ছিল, অনেক ফ্রেন্ড সার্কেল হলো গলির ভিতরে চলে গেছিলো, বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তো আমি তখন তো ফোন সার্ভিস এরকম ভালো ছিল না, বা আমি নিজে পার্সোনালি ফোন ক্যারি করি না, কারণ কিছু বলা যায় না কখন কি হয়, ফোন নিয়ে গেলে তখন আবার পুলিশের ঝামেলা পড়তে হবে, এই জন্য আমি ফোনও নিয়ে যাই নাই। তো আমি এক মাথা থেকে এক মাথা দৌড়াচ্ছি আর একজনকে খুঁজে বলতেছি 6টার আগে যাতে এখান থেকে চলে যায়। তো ঠিক 5:10 কি 15 এরকম সময় আমরা খেয়াল করি যে বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিং বা গলির মুখ থেকে কয়েকদল বিশৃঙ্খলাকারী, তারা হলো হেলমেট পরে নর্মাল সিভিল ড্রেসে লাঠি নিয়ে ওরা তাও নর্মাল স্টুডেন্টকে ধাওয়া করতেছে। তখন আমরা বুঝছি যে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী এলাকার যে পাতি নেতা ছিল, গুন্ডা মাস্তান, এরা হয়তো তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা গলির মুখে যাব না, আমরা মেন রাস্তাতে থাকবো, আমাদের কাজ হলো সেফটি দেওয়া, যাতে নর্মাল স্টুডেন্টদের কোনো একজনের যাতে হারাম না হয়। তো উপর থেকে ইট পাক্কেল মারতেছিল, আমাদের আশেপাশে অনেক ভাইদের মাথা লাগছে, যাদেরকে লাগতেছে তাদেরকে নিয়ে যাচ্ছে সেফ জোনে নেওয়া হচ্ছে, যাতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এমন সময় আমরা সেফটি বুঝা তো আসলে যায় না যে আমরা কতটা সেফ আছি রাস্তার মাঝখানে। তো একটা গলি আছে কালাচাঁদপুরের দিকে যায়, তো ওখানকার একটা ওখানকার আমি জানতাম না, তখন পরে জানছি যে ওখানকার যে কমিশনার নাম হলো কমিশনার বাবুল বলল। তো ওনার আওয়ামী লীগের লোকজন, তারা ওখানকে ওই গলির যে মুখ ছিল ওই গলির ভিতর থেকে ওরা হলো একটা গলি ছিল বড়, কারণ ওখানে হলো বেশি মানুষ ছিল যারা আমাদেরকে অ্যাটাক করার জন্য অনেক গলি পর্যন্ত এসে আবার দৌড়ে চলে যাচ্ছিল। আমাদের সংখ্যা ছিল বেশি, কিন্তু ওদের সংখ্যা ছিল কম, প্রায় 20 থেকে 18 জন হবে আনুমানিক। তো আমি কিছু না বুঝতে দিয়েছে, তাহলে ওরা যেহেতু গলির মুখে বের হবে না, তা আমরা গলির ভিতরে যাব। পুলিশের কোনো উপস্থিতি ছিল না রাস্তায়? 19 জুলাই কোনো পুলিশ ছিল না। আমি পুলিশ রাস্তায় দেখছিলাম হলো আমি যখন হসপিটাল থেকে বের হই তার 7 দিন পরে, 23 কি 24 তারিখের দিকে, তখন আমি বসুন্ধরার দিকে আর্মিদের দেখলাম। তো আমরা বসুন্ধরার থেকে নর্দা বাস স্ট্যান্ড
তারপর কালাচাঁদপুরে যে পয়েন্টে ছিলাম, ও হঠাৎ করে দেখে কি যে ওদের ওই যে দুষ্কৃতিকারীদের ওদের মধ্যে অনেক এই যে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখা দিচ্ছে। তো আমি জিনিসটা আমার কাছে ঘটকার লাগলো, কি ওরা দেখা দিচ্ছে কোনো স্টুডেন্ট থেকে। তারপর যেটা হইলো সেটা আসলে বুঝতে পারি নাই, পরে বুঝছি যে কেন পয়েন্ট করে দিচ্ছিল। তো ওরা হলো হঠাৎ করে 3-4 জন পিস্তল তাক করে গুলি করা শুরু করছে। ওরা যখন এলোপাতারি গুলি করা শুরু করলো তখন আমি খালি ওদের বন্দুকের নল থেকে ধোঁয়া দেখতেছিলাম, ওরা যে বন্দুক থেকে গুলি করতেছিল ওদের ধোঁয়া দেখতেছিলাম। আর আমার আশেপাশে যারা ছিলেন, আমার খুব ক্লোজ বড় ভাই ছিলেন, যিনি হলেন আমাদের তখন আন্দোলনের আমাদের ওয়ান অফ দ্য মোস্ট গার্জিয়ান ছিলেন। ওনার নাম হলেন আবির ইসলাম আবির ভাই। উনি হলেন আমাদের নসরত ইউনিভার্সিটির স্টাফ। উনি আমার ঠিক হাতের ডান পাশের সামনে ওনার গুলি লাগে মাথা ঠিক এই জায়গাটাতে। ওনার যখন গুলি লাগে স্পট ডেড হয়ে যায়। ওনার নিথর দেহ খালি তাকায় ছিল আমাদের রাস্তায় পড়েছিল। যখন সবাই যখন গোলাগুলি হচ্ছিল তখন আমাদের মেন প্ল্যান ছিল যে কে কার জীবন বাঁচায় ওখান থেকে চলে যেতে পারে। আমি প্রায় 3-4 মিনিটের জন্য জোন আউট হয়ে যায় যে আরে কি হচ্ছে এটা, কি মানে আমি একজনের দিকে তাকাইলাম, তার ঠিক মুখে এই বরাবর গুলি লাগছে আর মুখ ছেটকাই গেছে। হি ওয়াজ স্পট ডেড অ্যাজ ওয়েল। অ্যান্ড আমার পাশে একটা বৃদ্ধ বয়স্কর একটা লোকের ঠিক বাম সাইডে গুলি লাগে। উনি হলে রাস্তা পার হচ্ছিলেন, নর্মাল সিভিলিয়ান ছিলেন, তিনি আন্দোলনেও ছিলেন না। তো একটা ছেলেকে দেখলাম তার গলার এখান দিয়ে গুলি লাগলো, পিছন দিক দিয়ে মনে হয় বের হয়ে গেছে, এই দিক দিয়ে আমার ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে। যে এটা খুব ভিজুয়াল, কারণ রাস্তাটা সবাই যারা এখন থেকে যে ল্যাংড়ায় চলে যাচ্ছে তাদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তো আমি কিছু বুঝে না ওঠার আগে আমি আবার ওই গলির দিকে তাকাই, যেহেতু আমি ওখান থেকে চলে যাওয়ার মতো ওই প্রসেসটাই করতে পারলাম। কোন দিকে যাব, কি কোথায় যাব, কোন দিকে যাব, কোথা থেকে আসতেছি, আর সামনে গেলে যে গুলি লাগবে না এটাও তো আমার সিউরিটি নেই। নিশ্চয়ই। তো আমি দাঁড়াই ছিলাম এক কাইন্ড অফ জোন আউট হয়ে। তো আমি দেখলাম যে আরেক পার্টি মানে ওদের সাথেই ওরা সামনে এসে আবার বন্দুক তাক করছে। তখন আমি ভয় পেয়ে যাই, কারণ ওই বন্দুকটা তাক করা ছিল ঠিক আমার দিকে। আমি দেখতেছি যে ছেলেটা গুলি করতেছে সেও আমাদের তাকায় আছে, সে সই করতেছে। আমি ওই মুহূর্তে কি 1 সেকেন্ডও লাগে না, আমি কিছু বুঝে ওঠার আগে হাত আমার মাথায় চলে যায়। এভাবে আমি আমার মাথাটাকে বাঁচাই, যার কারণে ওই প্রথম গুলিটা আমার হাতের এখানে বিদ্ধ হয়। এখান দিয়ে ঢুকে ভিতরে বসেছিল গুলিটা। তারপর হলো আমার হাত যখন গুলি লাগে ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে হাতটা হলো শরীর থেকে আলাদা হয়ে গেছে। কোনো কিছু ফিল করতে পারতেছিলাম না, হাত নড়তেছি না। তখন আমি ভয় পেয়ে গেছি। তার সাথে দেখি কি আমার একটা সামনে ছেলে, তার মাথায় গুলি লাগছে, তার মাথা থেকে রক্তে পড়ে তার মুখ রক্তে ভরে গেছে। আমি চেহারা চিনতেছি না, খালি ওর বডি দেখে বুঝছি যে সে একটা বাচ্চা, হইতে পারে বয়স 13 থেকে 14 বছর এরকম আনুমানিক বয়স। তার কলার ধরে আমি ভাবলাম এবার তো আমাকে যেতে হবে, আমি অ্যাটলিস্ট ওর লাশটা বা বডিটা নিয়ে যাই। আমি ওই ছোট ভাইয়ার যখন বডিটা নিয়ে হেসরায় নিয়ে আসছিলাম, পিছন থেকে আরেকটা গুলি কোমরের ঠিক এই সাইডে গুলি করে। এখান দিয়ে গুলি করার পর আমার শরীর ছেড়ে দেওয়ার মতো অবস্থা। তখন আমার ওই মেন্টালিটি ছিল না যে আমি ওই অবস্থায় 2য় নম্বর গুলি খেয়ে কোমরে আমি আরেকজনকে বাঁচাইতে পারবো না। আমার তখন নিজের কোয়েশনটা আসতেছিল, আমি যে বাইচে থাকবো নাকি আমার কি অবস্থা হবে। তো ওই মুহূর্তে আমি ওই ছেলেটাকে ছেড়ে দিই। আমি আসলে তখন নিজেকে এত দূর পর্যন্ত যাইতে পারবো নাকি আমি নিজে গ্যারান্টি দিতে পারতেছিলাম না। তাও আমি নিজেকে বুঝাইলাম যে আমার বাসায় আমার আব্বু আম্মু আছে, আমার একটা ক্যারিয়ার আছে সামনে, আমার একটা ভালো ফিউচারের জন্য আমার বেঁচে থাকতে হবে। এই একটা স্পিরিট ছিল নিজের মাঝখানে, যার কারণে আমি ওই বসুন্ধরা গেট পর্যন্ত, নর্দা থেকে বসুন্ধরা গেট পর্যন্ত আমি হ্যাসরাই হোক ল্যাংরাই হোক হাঁপাইতে তখন রাস্তায় শিক্ষার্থীরা ছিল? জি, আসলে অনেক স্টুডেন্ট ছিল, সবাই বিচ্ছিন্ন অবস্থা ছিল, আর সব জায়গায় গোলাগুলি হচ্ছিল ওই গলি থেকে, বিভিন্ন গলি থেকে। জি। তো সবাই দৌড়াদৌড়ির উপর ছিল যে কে কিভাবে আগে বসুন্ধরা গেটের সামনে যাবে। আমি তখন পড়েছিলাম কালো কাবলি, তো আমাকে দেখে একদম বোঝাচ্ছিল না যে আমার শরীর থেকে রক্ত পড়তেছে। বাট আমি যখন খুব কাছাকাছি গেছি তখন আমার ফ্রেন্ডরা আমাকে হসপিটালে নিয়ে যায়। আইইউবি ইউনিভার্সিটির একজন প্রক্টর স্যার, উনি আমাকে মোটরসাইকেল করে এভারকেয়ার হসপিটালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ওখানে আমার চিকিৎসা হয় প্রায় 1 সপ্তাহের মতো। তারপর আমি ওখান থেকে বাসায় আসার পর পলাতক ছিলাম। আমি খালি একটা বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনের নামলে এই আন্দোলন হয়তো ওই দিনই যেদিন
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেয়, ওই দিনই থেমে যেত যদি প্রাইভেট ইউনিভার্সিটি পরের দিন না নামতো। এটা ছিল ওয়ান অফ দ্য বোল্ড পয়েন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। অবশ্যই অবশ্যই। আর আমাদের উদ্দেশ্য যেটাই ছিল সেটা হয়তো এখনো আমরা 20%ও পাইনি, যেটা হলো ছাত্র হত্যার বিচার। ফ্যাসিস্ট সরকার যে শেখ হাসিনা, তার যে কৃতিকর্ম ছিল, আমরা এটা রাস্তা যারা ছিলাম তারা, আমি জাস্ট একদিন এই ম্যাসাকার দেখছি, আর যারা বাইচে ছিলেন তারা প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন আন্দোলনে নামতো, তারা প্রত্যেক দিন এই ম্যাসাকারগুলো দেখতো। আর আমি হসপিটালে এসে আমাকে বলতো, তখন আমি সব আপডেট রাখতাম হসপিটাল থাকলেও। পরবর্তীতে যখন 5ই অগস্ট আমরা যে মার্চ টু গণভবনের ডাক পাই, তখন সকালবেলা আমাদের সবাই বলা বলি করতেছিল যে সবাই ভার্সিটি থেকে আমরা একসাথে হয়ে পরে মার্চ টু গণভবন যাব। আমার ওরকম ফিজিক্যাল কন্ডিশন, সুস্থ হয়ে ফিরে আসছেন তখন হলো অষ্টম দিন, নবম দিনের কথাটা, নবম দিনের কথা। মানে নবম দিন মানে নবম দিনের না ওয়েট 19 জুলাই হসপিটালে গেলাম। তারপর হলো 26-27 তারিখ হসপিটাল থেকে আসছি। এরপর হলো 5 আগস্ট পর্যন্ত বাসায় পলাতক ছিলাম। যেহেতু আপনি আহত, আপনি তো পুরোপুরি সুস্থ। আমি তখন পুরোপুরি সুস্থ হইনি। তা আমি তারপরও ওই অবস্থায় একটুখানি সুস্থ হয়েছিলাম যে হ্যাঁ হাঁটাচলা করতে পারি, মানে বাসা থেকে ভার্সিটি যেতে পারবো। আন্দোলন করার মতো জো আপনার ছিল না। জি, তো আমি বললাম খালি একটু নরসদ পর্যন্ত যেতে পারলে আমার মানসিক শান্তি পাবো, যে হ্যাঁ মাস্টার গণভবনে আমি অ্যাটেন্ড করছিলাম। তো আমি যখন বাসা থেকে বের হইলাম তখন ভার্সিটি যাওয়ার সময় আমার একটা সি ব্লক হয়ে যেতে হয়, সি ব্লক হয়ে বি ব্লকে যেতে হয়, যেটা ভার্সিটির জায়গা। তো আমি সি ব্লকে যাওয়ার সময় আমার সি ব্লকের একটা গলি আছে, গলির মাথায় দেখলাম কি প্রায় 5-6টা পুলিশের গাড়ি পার্ক করা। তা বুঝতে বাকি নাই, অবশ্যই তারা পুলিশরা যাদের মতো জায়গায় দাঁড়ায় আছে। আমি আর বেশি দূর যাইতেও পারি নাই, আমি তখন থেকে শুনি যে নরসদের ভিতরে গোলাগুলির আওয়াজ। তো আমার আর ওইরকম আবার হারাই ফেলাইছে শক্তি যে আমি আবার আন্দোলনে যাব, আবার আরেকটা গুলি খাবো। ওই গুলিটা নেওয়ার মতো শরীরে এবিলিটি আছে নাকি, এটা আমার প্রশ্নবিদ্ধ নিজেকে করতেছি। তো আমি তখন ওই জায়গা থেকে চলে আসছি আবার বাসায়, আবার দৌড়ে চলে আসছি। তারপর হলো দুপুরে আমরা জানতে পারি যে শেখ হাসিনা ভারতে পলাই গেছে। তারপর হলো বড় ভাইরা আমার বাসার নিচে আসছে, আমার ফ্রেন্ডরা আসছে, তারা আমাকে নিয়ে গেছে। তারপর হলো আমরা আনন্দ উল্লাস করছি। এই ছিল পুরো আন্দোলনের। আপনি তো কোনো রাজনৈতিক কর্মীও ছিলেন না, আপনি আন্দোলনে গিয়েছেন নিজের তাগিদে বা দেশের তাগিদে, বা একটা অধিকার আদায়ের যে একটি যৌক্তিক আন্দোলন ছিল, সেই আপনি মনে করেছেন যে এই আন্দোলনটি যৌক্তিক, এবং যখন দেখলেন এই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আবু সাঈদ এবং মুগ্ধর মতো যারা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা জীবন দিল, পুলিশ বুকের উপর গুলি করলো একেবারে খুব কম ডিস্টেন্স থেকে, এই বিষয়টি আপনাকে নাড়া দিয়েছে। তখন মনে হয়েছে যে না, এই যৌক্তিক আন্দোলনে আমাদের যাওয়া উচিত। সেই তাগিদ থেকে একজন রাজনৈতিক কর্মী কিংবা কোনো সামাজিক কর্মী না হয়েও আপনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, আসলে বেসিক্যালি এটাই আমাদের উদ্দেশ্য ছিল, একটাই যে নর্মাল একটা স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে তার কোটা আদায়ের জন্য সে তো উল্টাপাল্টা কিছু চাচ্ছে না, সে সরকারের কাছে যৌক্তিক দাবি চাচ্ছে, যেটা হলো কোটার সংস্কার। সেটা কিন্তু নর্মাল একটা জিনিসে যদি আপনি ছাত্র হত্যা করা শুরু করে দেন, তাহলে তো বড় কোনো জিনিস চাইলে, মনে করেন আপনাদের দুর্নীতির ব্যাপারে যদি মনে করেন যদি ফ্যাসিস্ট সরকার থাকতো, ওদের তো দুর্নীতির অভাব ছিল না, দুর্নীতি ঘাটেই ছিল ওদের রাজনীতিটা। তো যদি আমরা ওটা নিয়ে কোয়েশ্চেন করতাম তাহলে কি হতো? এটা তো অবশ্যই। আমরা নিজেরাই একজন সংবাদকর্মী বা দেশের একজন সচেতন নাগরিক যদি দাবি করি, তাহলে বলতে হয় যে এই যে আন্দোলনটি শুরু হয়েছিল, এই আন্দোলনটা একটা সময় স্তিমিত হয়ে গিয়েছিল, একেবারে স্তিমিত হয়ে গেছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন শিক্ষার্থীদের বের করে দেওয়া হলো, হলগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন তো ধরেই নিয়েছিলাম যে এই আন্দোলন হয়তো স্তিমিত হয়ে যাবে। কিন্তু তারপরে যেভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ঘুরে দাঁড়িয়েছিল, আসলে এটি কিন্তু আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল, এবং সেই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়েই কিন্তু দ্বিতীয়বার মানুষের মনে হলো যে না, এই আন্দোলনের একটি ফলাফল অবশ্যই রয়েছে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামার ফলেই সরকার কিন্তু এটি ভাবতে বাধ্য হয়েছে যে আন্দোলন হয়তো হাতের বাইরে চলে যাবে, এবং তার সর্বোচ্চ যে ক্ষমতা এবং সর্বোচ্চ যে শেখ হাসিনার একটি অডিও আজকে ফাঁস কয়েকদিন ধরে ঘুরছে আল জাজিরায়, যে
ওয়েপন, ভারী ওয়েপন ইউজ করতে হবে। সুতরাং একেবারে ফাইনাল মোমেন্টে তারা কিন্তু চলে গেছে যে একেবারে আমাদের ডু আর ডাই, অর্থাৎ আমাদের সর্বশেষ যে হাতে আমাদের যে পদক্ষেপ আছে সেটি নিতে হবে। সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবদান এটি আসলে ভুলবার নয়। যদিও আমরা দেখছি যে এই আন্দোলনকে কেন্দ্র করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন, আমরা জানি হ্যাঁ সব শ্রেণী পেশার মানুষই অংশ নিয়েছে, কিন্তু যদি না 18 তারিখ বা 19 তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন অর্গানাইজ না করতো, তাহলে কিন্তু এই আন্দোলনের ভাগ্যে কি হতো সেটি কিন্তু আমরা কেউ নিশ্চিত নই। এটি একটি বিষয়। এই যে আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির একটা খেলা 5 আগস্টের পর আমরা দেখছি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? একজন আহত জুলাই যোদ্ধা এবং মৃত্যুর একেবারে দুয়ার থেকে আপনি ফিরে এসেছেন। আসলে আমি যদি আপনি একটা খুব ভালো কোয়েশ্চেন করছেন যে আমরা যে এখন যে দেখতেছি যে সবাই ক্রেডিট নেওয়ার জন্য রাস্তায় লাফালাফি করতেছে, খাও খাও করতেছে, আমি খুব হতাশ। অ্যাজ এ স্টুডেন্ট আমি খুব হতাশ। জুলাই যোদ্ধার আগে পরে রাখি, কারণ জুলাই তো আসছে দেখে আমরা আন্দোলনে গিয়েছি। আমি ছাত্র হিসেবে যদি দেখি যে যে জিনিসটা আমরা নিরাময় করছি, যে ফ্যাসিস্টের সরকারের আমলে যে কালচার ছিল রাজনীতিক, যেমন ভোট তো আমরা দিতেই পারি না, এটা তো আমি নিজে সাক্ষী। আমি নিজে ভোট দিতে যে গেছিলাম প্রথমবার যেদিন ভোটার হইলাম, ওই ভোট দিতে যাই দেখি এলাকার যে চাচা ছিল উনি আমাকে বলতেছে ভোট দিয়ে কাম কি, তুমি আগে সিল মারো। আমি এটা দেখে হাসি দিছিলাম আর কি, ঠিক আছে। তো যাই হোক, ওইটা তো পরের ব্যাপার। যে কালচার ছিল যে শো অফ করা, যে এক ছোট্ট নগণ্যতম একটা কাজ করে এটাকে আসলে রাঘব বোয়াল বানায়, জিনিসটা আগে কি করতো ওরা নিজেদের সংবাদ হাইলাইট করতো। আসলে ওই জিনিসটা এখন হচ্ছে আবার। এই জিনিসটা আমার খুব হতাশাপূর্ণ। আপনার তো উন্নয়ন করাটাই তো দেশের মানুষের কাজ, একটা মানুষের নিজেদের উপর দায়িত্ব যে দেশের, মানে আপনি তেলবাজি চান না। হ্যাঁ, তেলবাজি, জবাবদিহিতার জায়গা থাকবে, যে যার জায়গা থেকে সমালোচনা করবে, দলের ভেতরে সমালোচনা চর্চা হবে, গণতান্ত্রিক চর্চা হবে, সংগঠনের ভেতরে হবে, সরকারের ভেতরে হবে, পরমত সহিষ্ণুতা থাকবে, একজনের সমালোচনা একজনের ধৈর্য করার মানে নেয়ার মতো ক্ষমতা থাকবে। আপনি এটি চান? জি, আসলে কোনো পরিবর্তন দেখছেন না? আমি পরিবর্তন দেখতেছি, বাট এক্সপেক্ট করছিলাম যে অনেক কিছু হবে, অনেক পরিবর্তন হবে। আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমি তো ভাবছিলাম যে যদি শেখ হাসিনা চলে যায় তাহলে বাংলাদেশটা আরো এরকম দেখতে হবে, হয়তো এরকম রাজনীতিবিদগুলো স্বপ্নের মতো মনে হইতো যে খুব তাড়াতাড়ি করে ফেলে আরো ভালো হইতো। আসলে হয়তো খুব অনেক কিছু করলে ভালো হইতো। আসলে দেখতে হবে যে এখন যারা উপরে যারা বসে আছেন উপর চেয়ারে, তো ওই জায়গা থেকে যদি দেখি যে আমি আসলে এত জ্ঞানী না, ওদের পার্সপেক্টিভ থেকে আমার যতটুকু মনে হয় যে সবার আগে যেই জিনিসটা প্রায়োরিটাইজ করা দরকার ওই জিনিসটা আগে করে তারপর বাকি কাজ যেগুলা পরে করলেও হবে ওইগুলো করলে হয়তো ভালো হইতো। যেমন সরকার কিংবা সংশ্লিষ্ট কেউ বা কোনো রাজনৈতিক দল আপনার খোঁজখবর নিয়েছে আহত হওয়ার পরে বা 5 আগস্টের পরে, বা আপনি যে এই অবদান আপনার খোঁজখবর নিয়েছে বা আপনার সাথে কেউ যোগাযোগ করেছে? প্রাথমিকভাবে এভারকেয়ার হসপিটালে ছিলাম, তখন কেউ আসেনি, কিন্তু পঙ্গু হাসপাতালে ছিলাম পরবর্তী 7 মাসের জন্য। ওই 7 মাসে প্রথমবার দেখা হয়েছিল সাজিদ ভাইয়ের সাথে। উনি আসছিলেন আহত ভাইদের সাথে, উনি 3 বার আসছিলেন। প্রথমবার ওনার মামার সাথে আসছিলেন, পরবার উনি একবার আসছিলেন, তারপর নাহিদ ভাই আসছিলেন, এরপর স্বাস্থ্য উপদেষ্টা আসছিলেন, অনেক কোনো রাজনৈতিক কর্মী বলতে জামাতের কয়েকজন আসছিলেন, আর এছাড়া কোনো রাজনৈতিক কর্মী এখন যারা আছেন না, তারা আসেনি আর। যাই হোক, এখন আপনি একটা পরিবর্তন চেয়েছিলেন যে এই একটা পরিবর্তন আসবে 5 আগস্টের পরে, সেই পরিবর্তনটি ইতিবাচক কোনো পরিবর্তন দেখেননি বলে আপনি হতাশ। কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে, বা একটা বিষয় তো স্পষ্ট যে এটা তো বাংলাদেশ, স্বপ্নের কোনো দেশ নয়। এখানে পরিবর্তন আসলে একদিনে এইভাবে আশা করাটাও আসলে ভুল। যদিও আমরা একটা ফ্যাসিস্ট বা একটা জগদ্দল পাথরকে সরিয়েছেন আপনারা, শিক্ষার্থীরা, ছাত্র জনতা জীবন দিয়ে, তো সেই বাংলাদেশে আসলে পরিবর্তন চাওয়াটাও কিন্তু খুব স্বাভাবিক বিষয়। সেই স্বাভাবিক চাওয়া থেকে আপনার পরিবর্তনের চাওয়া, কিন্তু যেটি দেখছেন না, এর জন্য কাকে দায়ী করছেন? আপনি মনে করছেন এর জন্য কে দায়ী? আপনি শুধু সরকারকে দায়ী করছেন? একদম টোটাল যদি বলি, এটা আসলে আমাদের জাতিগত সমস্যা। আমরা একজনের উন্নতি দেখতে পারি না, নর্মালি যেটা বলি
যে হ্যাঁ এটা কিন্তু আসলে বাস্তব যে আমরা একজনের উন্নতি দেখতে পারি না। তাই বলে যে আমরা অন্যান্য ক্ষেত্রে যে মানুষকে টানাটানি যে ব্যাপারটা, এই জিনিসটা যদি বন্ধ থাকতো, আর যদি বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ বলেন, বিজিবি বলেন, বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, র্যাব, তারা যদি কোঅপারেটিভ হইতেন আরও বেশি, তাহলে হয়তো অনেক বেশি ইজি হয়ে যেত কাজ ইন্টারনাল যে কাজগুলো আছে। আমি মনে করি এই জিনিসটা আসলে যদি দোষ দেওয়া যায় তাহলে অনেক মানুষকে দোষ দেওয়া যাবে। আমাদের দোষারোপ না করে একসাথে কোঅপারেটিভভাবে কাজ করাটা আসলে খুব দরকারি এই মুহূর্তে। কারণ আমরা তো জিনিসটা নিয়ে বিতর্ক করতে পারবো যখন আমরা সফল হব, বা আমাদের যখন পরিপূর্ণ একটা গণতান্ত্রিক মনোভাব হবে, ওই দিন হয়তো আমরা কথা বলতে পারবো ভালো করে। মনে করেন এই যে কাজগুলো করতেছি এটা নিয়ে কিন্তু কথা বলতে পারবো পরেও, আগে কাজটা শেষ করি, পরেও কথা বলবো। সবাইকে আসলে এটা মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু আস, এটাই। না, আপনি ঠিকই বলেছেন আসলে, যে পরিবর্তন যে আসবেই এমনটি না, কিন্তু চেষ্টা যে একটা প্রক্রিয়া শুরু হোক, জি, একটা ইতিবাচক প্রক্রিয়া শুরু হোক, এবং রাজনৈতিক দল সহ সরকার, সব আইন শৃঙ্খলা বাহিনী, আপনি চাচ্ছেন যে সবাই যাতে করে একটা কোঅপারেটিভ জায়গায় চলে আসে, বা যে যার জায়গা থেকে একটা, এটা কি কেবল দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন নিজে থেকে প্রত্যেকে যে যার জায়গা থেকে করি, তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের সমাজের পরিবর্তন হবে, আর সেই পরিবর্তনটা আমাদের দেশেরও হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই। আমার 21 জুলাই রিসেন্ট যে আমরা জানি যে প্লেন বিধ্বস্ত হলো মাইলস্টোন কলেজের সামনে। আমি আমার শারীরিক অবস্থায় কিন্তু এখনো ওইরকম এত ভালো হয় নাই যে আমি সামাজিক কাজ করতে পারবো। আমার যেহেতু জানি কোমরে গুলি 1 বছর মাত্র হইলো বের করছে, তো আমি একটা জিনিস উদাহরণ বলতে চাই যে ওই দিন মাইলস্টোন স্কুলে যে প্লেন বিধ্বস্ত হইলো, ওই দিন অনেক মানুষ জাস্ট ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড়ায় ছিল। আমি গেছিলাম 1 ঘন্টা দেরিতে হলেও গিয়েছিলাম, দেখেছি যে অনেক মানুষ, তারা হলো অনেক হাজার হাজার মানুষ, যেখানে হেল্প না করে ক্যামেরা নিয়ে দাঁড়ায় ছিল, মোবাইল নিয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারা তারপর যারা বের হচ্ছে তাদেরকে বের না হতে তাদের মুখের সামনে ভিডিও করতেছে। তারা কিন্তু মানুষ, আমার মতো মানুষ। তারা হয়তো তারা আমার সাথে থাকে না বা আমার পাশে থাকে না, কিছু বলতে পারবো না তাদেরকে, কিন্তু তাদের ওই মানসিকতা নাই যে সেলফ রেসপন্সিবিলিটি। মানে আসলে এটা ঠিকই বলেছেন যে আসলে ওরকম একটা পরিস্থিতিতে সবাই যদি সহযোগিতা করে, যারা আহত হয়েছে বা যারা পুড়ছে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে হয়তো কিছু মানুষের প্রাণ বেঁচে যেতে পারত। অনেক মানুষের প্রাণ বাঁচত, অনেক কাজ তাড়াতাড়ি সম্ভব হতো। ফায়ার ব্রিগেডদের ঢুকতে অনেক দেরি হয়েছে, এই কারণে অনেক মানুষের, অনেক যারা ভলান্টিয়ার কাজ করতেছে তাদেরকেও মনে করেন হেনস্থার শিকার করতে হয়েছে। যেখানে একটা রোগীর জন্য পানি কিনতেছে 600 টাকা দিয়ে লিটার। আপনি বুঝতেছেন মানসিকতা কোথায় মানুষের? একটা মানুষকে যদি আপনি এভাবে ফাঁসাই দেন বিপদের সময়, তাহলে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি ফেঁসে যাবেন না কোনো সময়? অবশ্যই ফেঁসে যাবেন। আপনার ওই জিনিসটা মানুষের মাথায় আসে না যে ও খালি নিজেদের স্বার্থ দেখতেছে। একটা জায়গায় মানুষের নিজেদের স্বার্থ দেখার থেকে মানুষের স্বার্থ যদি দেখেন, তাহলে নিজের সাথে এমনি উঠে যাবে, আমি মনে করি। তা তো অবশ্যই। এখন মোদ্দা কথা আসলে আপনার চাওয়াটা কি? আমার চাওয়া ভাই খুব সিম্পল ভাই, আমি নর্মাল সিভিলিয়ানের মতো বাংলাদেশে থাকবো, রাত 3টা হোক 4টা হোক আরামসে বের হবো কোনো টেনশন ছাড়া। আমি মনে করেন রাত 8টার সময় বের হবো, ছিনতাইকারী এসে আমাকে 2টা কোপ দিয়ে আমার ব্যাগ নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাবে, তাই তো হলো না ভাই। আমার তাহলে আমি যে স্বাধীন বাংলাদেশে আছি, যে ভয় ছাড়া, ডর ছাড়া যে আমি রাস্তায় হাঁটবো, ওই ফিলিংটা আমার দরকার প্রথম। তারপরে হলো যে ট্রাফিক ব্যবস্থা যে অবস্থা, ওই জিনিসটা নিরসন চাই। আর প্রথম যেটা চাই সেটা হলো শেখ হাসিনার বিচার দাবি, বিচারের আসলে অনেক কাজ জানি। হাসিনার বিচার, পাশাপাশি যে শহীদদের, যে শহীদ এবং আহত যারা, এইসব বিষয়ে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলোর নিষ্পত্তি হোক, বিচার হোক, আওয়ামী লীগের বিচার হোক। জি, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার। আর কি চান? যারা আহত আছেন, এখনো তো অনেকে আছেন মারাত্মকভাবে, তাদের তো অনেকেই খোঁজ খবর নিচ্ছে না, এরকম প্রতিবেদনও তো আমরা দেখছি। বিচ্ছিন্নভাবে কেউ কারোর পাশে দাঁড়াচ্ছে কিংবা সহায়তা করছে, কিন্তু সার্বিকভাবে তো তাদেরকে ওইভাবে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করার কথা ছিল সরকারের। পাশাপাশি তাদেরকে অনেক নিশ্চয়তা দেওয়া হয়েছে যে আমরা জানি যে বিভিন্ন সময় শেখ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সমন্বয়করা গিয়ে ওখানে প্রতিশ্রুতি দিয়ে আসছিল, মানে পঙ্গু হাসপাতালের সামনে। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রতিশ্রুতি দিয়েছে সরকারের মহল, কিন্তু সেরকম তো পদক্ষেপ নেওয়া হয়নি। না, যে বিদেশে নিয়ে যাওয়ার যে সিস্টেমটা, আমি তো যখন হসপিটাল ছিলাম
3টা দেশ থেকে 4 মাসে মনে হয় 3টা দেশ থেকে 3টা টিম আসছিল। হ্যাঁ, টিম আসছিল। তারা হলো যে অবজারভেশন করে গিয়েছিল যে আমাদের তো অনেক ধরনের পেশেন্ট ছিল, অনেকে পায়ে গুলি লাগছে, অনেকে স্পাইনে গুলি লাগছে, অনেকে হাতে গুলি লাগছে, অনেকের শোল্ডারে লাগছে, অনেকের সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, এরকম অনেক কেস ছিল। অনেকের চোখ হসপিটালে সবাই চোখের অবস্থা খুব খারাপ ছিল। যে টিমগুলো আসছিল, আমি পঙ্গু হসপিটালের বেসিস বলি, তো প্যারামেডিক যে ম্যাডাম ছিলেন, স্যাররা ছিলেন, তারা আমাদেরকে ফার্স্টে আমাদের হসপিটাল ডকুমেন্টস দেখতেন, তারপর হলো সিভিয়ার যে পেশেন্টসগুলো তারা মার্ক করতেন যে এই পেশেন্টটা অনেক সিভিয়ার এবং এই সিস্টেম, মানে যে সিস্টেম দরকার তার শরীরের জন্য, ওই সিস্টেমটা হয়তো বাংলাদেশে নেই কোনো একটা কারণে, তাদেরকে হলো লিস্টেড করেছিলেন। কিন্তু খুব কম একটা অ্যামাউন্টের পেশেন্ট ছিলেন যারা হলো সিলেক্টেড হয়েছিলেন যে বাইরের দেশে, কারণ কি সব চিকিৎসা তো আর বাইরের দেশে করানো লাগবে না, সবগুলো তো সব আমার মতো পেশেন্ট আছে যাদের হলো সারা জীবন ফিজিওথেরাপি লাগবে, তো ফিজিওথেরাপি বাংলাদেশে এক্সিস্ট করে, তো তারা আমাকে আর অ্যাব্রডে পাঠায় নাই। কিন্তু যাদের মনে করেন যে স্পাইনের হাড্ডি ভেঙে গেছে গুলি লেগে, মারাত্মক সিভিয়ার যারা ছিলেন সবাইকে কি নেওয়া হয়েছে? সবাইকে তখন আমি হসপিটাল থেকে স্বেচ্ছায় রিলিজ নেই, কারণ আমাকে বলছিলেন যে আপনি সারা জীবন হসপিটাল থাকতে পারবেন চাইলে, কিন্তু এটা তো সম্ভব না, আমার ক্যারিয়ার আছে, আমার লেখাপড়া আছে। আমি যখন বের হয়ে আসছি, তারপর হলো মানে শুনছিলাম যে অনেক ভাই আমাদের যখন আহত ভাইরা ছিলেন তাদেরকে না হবে, কিন্তু পরবর্তী আমি আর হসপিটালের ওয়ার্ডে যে আমার খবর না হয়। আমরা জানি গণমাধ্যমে নিয়ে রিপোর্ট হচ্ছে তারা এখনো দাবি জানাচ্ছে। শাহবাগেও কিছুদিন আগে তারা আন্দোলন করেছে, তাদের পরিবারের সদস্যরা আন্দোলন করেছে, আমরা দেখেছি। এগুলো হচ্ছে তাদের আসলে কিছুদিন পর পর যখন তারা একটা কর্মসূচি দেয় বা চিকিৎসার দাবিতে আন্দোলন করে, তখন তাদেরকে আশ্বস্ত করা হয়, কিছু লোককে হয়তো চিকিৎসা নেওয়া হয়, কিন্তু সার্বিকভাবে যে একটা তত্ত্বাবধানে, সরকারের তত্ত্বাবধানে কিংবা সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে একটা পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। অসংখ্য মানুষ আছে সারা দেশে এখনও যারা আহত হয়ে বিছনায় কাতরাচ্ছে, এমনকি তাদের যে দেখা যাচ্ছে যে লোকটি আহত হয়েছে সেই লোকটি হয়তো তাদের উপার্জনের একমাত্র লোক ছিল, সে আহত হয়ে বিছনায় পড়ে আছে। একবার হয়তো কেউ যে দেখে আসছে বা কিছু টাকা দিয়ে আসছে, কিন্তু তার কোনো খোঁজ নিচ্ছে না, সেই পরিবারটি অমানবিকভাবে জীবনযাপন করছে। এরকম অসংখ্য ঘটনা কিন্তু আছে। তো আমরা চাইব যে এই ধরনের পরিস্থিতি যেন উত্তরণ হয় এবং তারা যেন সুচিকিৎসা পায়। সবশেষ কি বলবেন? আসলে সবশেষে বলবো যে এটাই, যে সরকারের যে ইউনূস সরকারে আছেন, উনি হয়তো একটা জিনিস করতে পারতেন, আহত স্টুডেন্টদের বা আহত ভাইয়ারা যারা হসপিটালে আছেন, একটা কমিটি গঠন করতে পারতো, যে এই উপজেলায় এই কমিটি তারা হলো আহতদের নিয়ে কাজ করবে, এবং যেটা করতেছে কিছু কিছু সিভিল সার্জন অফিসদের দ্বারা, ইটস এ গুড থিং। কিন্তু আমাদের বাঙালির ভিতরে ধৈর্য জিনিসটা কম, কারণ কি কাজকর্ম, সরকারের যে কাজকর্ম জিনিসটা চলে, এটা কিন্তু কনস্টিটিউশনাল একটা প্রগ্রেসে যায়, যেটা হলো আপনার কাগজপত্র সাইন সই করবে, উপরে যাবে, কাগজ নিচে যাবে। হ্যাঁ, আসলে ওই জিনিসটা এত টাইম সাপেক্ষ, ওই জিনিসটা আসলে আমাদের মাথার মধ্যে তো আছে, আমাদের জানি যে এই জিনিসটা এত দেরি হবে, কিন্তু তারপরও আসলে আমরা কাউ করি যে কেন হচ্ছে না। বাট আমরা জানি যারা করতেছে কাজটা, যারা আশ্বাস দিচ্ছে, তারাও জানে যে জিনিসটা এত তাড়াতাড়ি সম্ভব না, কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছে। কারণ কি, আমরা আশ্বাসই শান্তি, আশ্বাস দিলে আমরা শান্তি পাই। ওই মানসিক যে মেন্টালিটি আছে না, ওই জিনিসটা চেঞ্জ করতে হবে সবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে একেবারে জীবন মৃত্যুর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন। এটি আল্লাহর রহমত আপনার প্রতি। আর দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, অবশ্যই জাতি আপনাদেরকে সারা জীবন মনে রাখবে। এবং আপনারা এমন একটা পরিস্থিতিতে আন্দোলনে গেছেন, একেবারে গুলির সামনে, বন্দুকের সামনে, নলের সামনে, এটি আসলে অনেকেরই ধারণার বাইরে ছিল। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা অ্যাগ্রেসিভ হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য এরকম আন্দোলন করবে, এটি কিন্তু কোনো মানুষের ধারণার বাইরে ছিল, এবং সেটি কিন্তু করে দেখিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আপনি সাইমন আজাদ সিয়াম, আপনার মতো অসংখ্য শিক্ষার্থীর জীবনের ঝুঁকি নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরেকটা জিনিস বলতে চাই, সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা আমার জীবনের, যেদিন 19 তারিখ, আমাদের দিন ইন্টারনেট ছিল না, 18 জুলাইয়ের আগে থেকে কিন্তু ইন্টারনেট ছিল না। তো আমার যারা স্টুডেন্ট, ক্লাস ছিল না, ভার্সিটি বন্ধ, আমরা কি করব? আমি নর্মালি 19 তারিখ সকালবেলা সকাল 9টার সময় উঠে গেছিলাম, উঠে আমি কম্পিউটার গেম খেলতেছিলাম। আমি মনে হয় 11টা পর্যন্ত গেম খেলছি। তখন আমার আম্মু এসে আমাকে বলতেছে, তুই কি মানুষ?
এখানে রাস্তায় গুলি করে পুলিশরা মারতেছে ছাত্রদেরকে, সবাই আন্দোলন করতেছে, তোর ভাই ব্রাদার তোর বোন গেছে, তুই এখানে ঘরে বসে কম্পিউটার গেম খেলতেছিস। আমি তো যাইতাম, কিন্তু হয়তো 11টার সময় না, হয়তো নামাজের পরে। আমার প্ল্যান ছিল ওইটাই যে নামাজের পরে যাব, কিন্তু আমার আম্মুর কথা, আমি তো আমার আম্মু ছিলেন ওয়ান অফ দ্য ইন্সপায়ার ফর মাই লাইফ। অসাধারণ অসাধারণ। আসলে আমার আম্মুর মতো অনেক আমাদের আম্মু মুক্তিযুদ্ধের ইতিহাসও তো এরকম। জি, আসলে আমার আম্মুর মতো অনেক আম্মু আছে, তাদেরকে আমি হাজার হাজার সালাম জানাই, যে তাদের আত্মত্যাগের কারণে কিন্তু আমাদের স্বাধীনতা। কারণ আমার অনেক ভাই আছে যারা শহীদ হয়েছেন, তাদের মাদের সাথে আমি কথা বলি, তারা আমাকে দেখলে মনে হয়, তারা আমাকে দেখলে বলে হয়তো আমার মতোই আমার ছেলে, ওনার সাথে থাকতো, হয়তো আহত থাকতো কিন্তু তার সাথে থাকতো, এরকম আক্ষেপ করেন। তাদের দিকে তাকাইলে আমার মনে হয় যে বাংলাদেশের সরকার কি করতেছে। না, এরকম মায়েরা সন্তান জন্ম দেয় বলেই তো সেই সন্তানেরা দেশ রক্ষা করতে পারে। জি, এর চেয়ে, এই জন্ম দেওয়ার চেয়ে বড় অবদান তো আর কিছু হতে পারে না। পরবর্তীতে সেই মায়েরাই যৌবনকালে আবার সন্তানদেরকে যুদ্ধে পাঠায় দেশকে রক্ষা করতে। আপনার মাকে স্যালুট জানাই, আপনাকে স্যালুট জানাই। সুপ্রিয় দর্শক, সাইমন আজাদ সিয়াম তিনি বললেন তার মায়ের অবদানের কথা, যে এই আন্দোলনের পেছনে উৎসাহ জুগিয়েছিলেন তার মা। তার মাকে আমি আবারও স্যালুট জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই রকম মায়েরা তার সন্তানদেরকে জন্মদান এবং শুধু জন্ম দিয়েই ক্ষান্ত হন না, তারা যৌবনকালে কিশোর বয়সে তার সন্তানকে আবার দেশের স্বার্থে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন। আর তাদের এই অবদানের জন্যেই দেশ তার ক্রান্তিকালগুলো অতিক্রম করে আবার আলোর মুখ দেখে। তো আজকের এই পর্বটি সিয়ামের মায়ের মতো হাজারো মায়ের জন্য উৎসর্গ করলাম ভিওডি বাংলার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ সকলকে।